ইন্টেলেকচুয়াল বলেন, বুদ্ধিজীবী বলেন, কারো কিন্তু খুব বেশি কথা পাবেন না যে ধরেন আসেন আমরা একটা ভালো ইলেকশন করি, ভালো একটা সরকারের গঠন করি, ভালো মানুষকে ভোট দেই, এইসব আলাপ কিন্তু কমই। আলাপ বেশি কিন্তু হচ্ছে আপনার যে বিপ্লব করতে হবে, রেভলিউশন করতে হবে, বিপ্লবের মাধ্যমে সব মানে চেঞ্জ করতে হবে। এইটার মানে আমার মনে হয় যে একটা হিস্ট্রিক্যাল একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি প্রথমে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলবো যে ইলেকশন এবং বিপ্লব এই একটা ঘটনা। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের ইলেকশনের যে হিস্ট্রি সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে লাস্টলি হচ্ছে এই যে বাংলাদেশে কেন ফ্রি ফেয়ার ইলেকশন হয় না সেটা নিয়ে একটু কথা বলবো। এই তিনটা পার্টে আলাপ করবো আর কি। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বলি। আমি হচ্ছে ওই আগেই পড়ছিলাম, আজকে আবার এটা মনে হচ্ছিল এই আলাপের প্রসঙ্গ ধরে, যে আবুল মনসুর আহমেদের একটা গল্প আছে জমিদারি উচ্ছেদ নামে। কেউ কেউ হয়তো পড়ে থাকতে পারবেন। তো গল্পটা হচ্ছে এরকম, এটা হচ্ছে উনি লিখছিলেন, এটা 1945-46-এ লিখছিলেন সম্ভবত। এটা হচ্ছে 1937 সালে একটা বাংলাদেশ ইলেকশন হয়েছিল, প্রাদেশিক ইলেকশন বেঙ্গল প্রভিন্সের। মানে তখনকার হিস্ট্রিও যদি দেখেন, ব্রিটিশ আমলে যে ইলেকশনে সবার কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। হ্যাঁ, যারা একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা দিত, যারা হচ্ছে শিক্ষিত ছিল, তাদের শুধুমাত্র ভোটাধিকারের ক্ষমতা ছিল। মানে আমরা এখন যেটা ভাবি যে সব মানুষ সব ভোট দিচ্ছে, সেটা কিন্তু 1954 সালের আগে হয় নাই। মানে ওইটা দুইটা ভোট ব্রিটিশ আমলে হয়েছিল 1937-এ আর হচ্ছে 1946-এ আর কি। তো ওই সময় লিখতেছিলেন জমিদারি উচ্ছেদ নামে, যে দুইজন ইলেকশনে দাঁড়াইছে। একজন হচ্ছে খান বাহাদুর সাহেব, উনি তো নিজেই উকিল, কলকাতায় থাকেন। আরেকজন হচ্ছে মুন্সি সাহেব দাঁড়াইছেন। তো খান বাহাদুর সাহেব অন্য অনেক প্রচারণা করতেছেন। তো মুন্সি সাহেব হচ্ছে ইয়াং লোক, উনি বলতেছেন যে আমি ক্ষমতায় গেলে, আমাকে ইলেকশন করলে আমি হচ্ছে জমিদারি প্রথা উচ্ছেদ করে দিব। তো পরে দেখা যায় যে ও জমিদারি প্রথা উচ্ছেদ হয় না, উনি নিজেই হচ্ছে জমিদারিটা কিনে নেয়। উনি যখন ওই হয় মেম্বার হয়, তখন ওই পার্লামেন্টের, তখন হচ্ছে ওনাদের বেতন ভাতা বাড়ায় নেয়। কলকাতাতে উনি জমি কিনে, তারপর হচ্ছে এলাকায় বড় বড় বাড়ি করে। এইরকম কিন্তু এটা কিন্তু খুবই মানে সত্যি কথা আর কি। কিন্তু মুশকিল হচ্ছে যে দেখবেন যে আবুল মনসুর আহমেদ এরকম জমিদারি উচ্ছেদ নিয়ে স্যাটায়ার গল্প লেখার পরে উনিও কিন্তু ইলেকশন করছে পাকিস্তান আমলে, এবং উনি এমপি হয়েছে, উনি মন্ত্রীও হয়েছে। এবং খুব সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে উনি মারা যাওয়ার আগে কিন্তু 1979 সালে একটা সংসদ ইলেকশন হয়েছিল, ওইখানে উনি বিএনপি থেকে এমপি হয়েছিলেন। এইটা দেখবেন খুব একটা বলা হয় না। তো এগুলি খুব হিস্ট্রিতে এইগুলি খুব ইন্টারেস্টিং, যে কোন কথাগুলি বলা হয়, কোন কথাগুলি বলা হয় না। তো এখানে এই জমিদারি উচ্ছেদের গল্পের যে ব্যাপারটা, যে আপনি যাকে আপনার রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছেন, সে ইলেকশনে জেতার পর দেখা যাচ্ছে ওই এলিট ক্লাসের, ওই পাওয়ারফুল ক্লাসের মেম্বার হয়ে যাচ্ছে। সে হয়তো সাধারণ একজন মানুষ থেকেই হচ্ছে। তো এরকম হচ্ছে, আপনারা একজনের ইন্ডিয়াতে নাম জানেন কিনা, প্রশান্ত কিশোর নামে একজন আছে। উনি হচ্ছে মোদির ইলেকশন ক্যাম্পেইন ডিজাইন করে দিয়েছিল, খুবই সাকসেসফুল ইলেকশন ক্যাম্পেইন ডিজাইনার। তো উনি একটা জায়গাতে বলতেছিলেন যে হচ্ছে যে অনেক সময় দেখবেন যে পলিটিশিয়ানরা অনেক বড় লোক হয়ে যায়। মানে নট নেসেসারি আপনার টাকা পয়সা আছে, আপনি এমপি হইতেছেন, কিন্তু এটা খুব সার্টেন যে আপনি এমপি হওয়ার পর দেখবেন অনেকেই বড় লোক হয়ে যাচ্ছে। এইটা আমাদের এখানে খুব রেয়ার যে এমপি টেমপি হয়েছে এবং টাকা পয়সা খুব একটা বানাইতে পারে না। তো যেই কারণে ইলেকশন প্রসেসটাকে কিন্তু অনেক বেশি আমাদের এখানে গুরুত্ব না দেওয়ার ঘটনা ঘটে। যে ভোট দিয়ে যারে জিতে লাভটা কি, সে তো আবার ওই পাওয়ারফুল ক্লাসের সাথে গিয়েই মিশবে। মানে আমাদের তো মানে মানুষের জন্য তো কোনো লাভ হচ্ছে না। তো এইটার আরো হিস্ট্রিক্যাল কারণ আছে। হিস্ট্রিক্যাল কারণ হচ্ছে যে ধরেন ওই যে বাংলাদেশে যেটা বললাম যে পাকিস্তান আমলে তো ইলেকশনটা হয়েছে 1954 সালে, প্রাদেশিক ইলেকশন হয়েছিল। তো প্রাদেশিক ইলেকশন হওয়ার পরে ওই প্রাদেশিক সরকার কিন্তু 1 বছরও টিকতে পারে নাই। এইটা একটা যে ইলেকশন করলাম জিতাইলাম, কিন্তু ওই গভর্নমেন্ট তো টিকে না।
তারপরে ধরেন 1970-এ যে ইলেকশনটা হইল, 1970-এ ইলেকশন হওয়ার পর তো মোটামুটি ফ্রি ফেয়ার ইলেকশনই হয়েছে। তো ওইটা হওয়ার পরে আওয়ামী লীগরে তো আসলে ক্ষমতায় যাইতে দেওয়া হয় না, বরং আমাদেরকে একটা বিপ্লবী করা লাগছে, একটা মুক্তিযুদ্ধই করা লাগছে। তারপরে ধরেন 1973-এ যে ইলেকশন হইল, বাজে ইলেকশন হয়েছে খুবই, এইটার উদাহরণও অনেক পাবেন, এটা আমি পরে বলতেছি। কিন্তু ওই সংসদ করলো কি, সব রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়ে এক বাকশাল করে ফেললো। মানে আপনি ইলেকশনে জিতাইলেন হচ্ছে তারে, কিন্তু দেখা গেল যে ওই অবস্থা। তো মানে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনি একটা কাজ করলেন, হ্যাঁ, কাজ করার পরে আপনি বারবারই দেখতেছেন কাজটা হয় না, মানে সাকসেসফুল হচ্ছে না, তাইলে আপনি ইলেকশন প্রসেসের উপর ভরসা কেন রাখবেন? এইটা হচ্ছে একটা অবিশ্বাসের জায়গা আমাদের এখানে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি আমাদের এখানে যারাই চিন্তাবিদ দেখবেন, চিন্তা করেন, ওনারা তো আসলে 60s-এর দিক থেকে সবাই মার্কসিস্ট ঘরানার লোক আর কি। ওনারা মার্কসের লেখাপত্র পড়ছেন, এবং মার্কস, লেনিন, মাও সেতুং, ওনারা তো বিপ্লবের কথাই বলছেন, ইলেকশনের কথা খুব একটা বলেন নাই। তো এর একটা কারণ হচ্ছে যে ধরেন মার্কস যখন তার থিওরি সাজাইতেছেন, তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনার লিবারাল ডেমোক্রেসি এতটা ছড়ায় নাই ইউরোপে, তখন শুরু হয় নাই। তো এটা নিয়ে সুদীপ্ত কবিরাজ নামে একজন লোক আছেন পশ্চিমবাংলার মার্কসিস্ট একাডেমিশিয়ান, তো উনি কিছুটা ডাউট ফিল করছেন। উনি বলছেন যে হচ্ছে মার্কস এই প্রসেসটাকে ইয়ে করলেও, মানে সমালোচনা করলেও, একজন মানুষ একটা ভোট দিতে পারবে সেটাকে উনি কিছু দূর পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করছেন। এবং বলা যায় না, উনি যদি লিবারাল ডেমোক্রেসিটাকে দেখতেন তাইলে ওনার মতামত কি হইতো। কিন্তু যেহেতু উনি বিপ্লবের কথা বলছেন, আমাদের এখানে মার্কসিস্টরা সবাই ওইটাকেই ধরে নিছেন। তো যার ফলে থিওরিটিক্যালিও ইলেকশন কেন করা দরকার, বা এটার মাধ্যমে যে গভর্নমেন্টের চেঞ্জ করা সম্ভব, সেই থিওরিটিক্যাল গ্রাউন্ডটাও আমরা তৈরি করতে পারিনি। তো এই দুইটা কারণে আমি দেখি যে আমাদের এখানে ইলেকশনের চাইতে হচ্ছে বিপ্লবের প্রতি মোহটা অনেক বেশি। আমরা মনে করি ইলেকশন হচ্ছে ফাংশন করে না, এবং ইলেকশন করে সরকার চেঞ্জ করার ওই থিওরিটিক্যাল জায়গাটাও আমরা তৈরি করতে পারি না। কিন্তু ঘটনা হয়েছে কি, যে আপনি যাদেরকেই পিপলস রিপ্রেজেন্টেটিভ বানানো হোক, সেটা ইলেকশনের মাধ্যমেই হোক, বিপ্লবের মাধ্যমেই হোক, ওই গ্রুপ অফ পিপল যে পিপলের ইন্টারেস্ট দেখবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কারণ আমরা 90s-এর পরে আমরা পূর্ব ইউরোপের দেশগুলিতে তো দেখতেছি যে ওইখানে তো বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবের পর একটা গ্রুপ অফ পিপলই কিন্তু ক্ষমতা দখল করছে। বা বাংলাদেশেও যেটা বিপ্লবের নামে তো আসলে ফ্যাসিস্ট, মানে বাংলাদেশি ফ্যাসিস্ট বাকশালী শাসন শুরু হইতে গেছিল আর কি। তো এইগুলো তো হয়েছে। তো যার ফলে বিপ্লব করলেই যে জিনিসটা সমাধান হয়ে যাবে তাও কিন্তু হচ্ছে না। তো ওই জায়গার ডাউটের পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকশনের প্রতি, যে ইলেকশনে খুব আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ না হইলেও কিছু চেঞ্জ কিন্তু করা পসিবল হয়তো। মানে ইলেকশন প্রসেসটাকে আপনি অনেক বেশি হচ্ছে কি বলবো, যে কন্ট্রোল করে ফেলতে পারেন। এই জায়গাগুলি অনেক বেশি আসলে দেখবেন যে বছরের পর বছর ক্ষমতাবান লোকরাই হচ্ছে নির্বাচিত হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, মানে এবং একটা ইকোনমিক ক্লাসের লোকজনই সবসময় ইলেক্টেড হচ্ছে। ফাঁকে টাকে কেউ হইতে পারে না তা না, কিন্তু গ্রসলি এইভাবেই চলতেছে। তো যার ফলে আমি মনে করি যেহেতু এখন ওয়ার্ল্ড অর্ডার এমন একটা অবস্থায় আসছে যে আমাদের পক্ষে মানে ডিসইন্টিগ্রেট হয়ে থাকা সম্ভব না। যেমন ধরেন বাংলাদেশে একটা বিপ্লব করে ফেললেন, সাথে সাথে কিন্তু আপনি যে উত্তর কোরিয়া হয়ে যেতে পারবেন না, মানে নর্থ কোরিয়ার মতো তো আপনি আইসোলেটেড হয়ে থাকতে পারবেন না। যার ফলে অল্টারনেটিভ কি আমাদের? তো এই কারণে ইলেকশনের ব্যাপারে একটা পজিটিভনেস তৈরি হয়েছে বলে আমি দেখি। তো এইটা হচ্ছে ইলেকশন এবং বিপ্লব নিয়ে আমার কথা, যে আমরা দেখি যে ইলেকশনের রিপ্রেজেন্টেশন যেটা হয় সেটা হচ্ছে ওরা গিয়ে হচ্ছে ওই জুলুমের ক্লাসে জালিমদের পক্ষে গিয়ে আবার দাঁড়ায়, যারা মজলুমের পক্ষ নিয়ে। এগুলি তো আমরা দেখতেছি, যারা এতদিন হচ্ছে হাসিনার আমলে মজলুম ছিল, এখন তারাই হচ্ছে জালিম হয়ে যাচ্ছে, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড। তো এইটা তো একটা সমস্যা আছেই। কিন্তু তার মানে এইটা না যে ধরেন যারা বিপ্লব করবে
ইলেকশনের বদলে তারা ওই গ্যারান্টিটা দিতে পারে, বরং তারাও একটা গ্রুপ অফ পিপল হয়ে যায়, এবং ক্ষমতা যখন একটা গ্রুপ অফ পিপলের কাছে থাকে তখন সেটা আসলে জুলুমের হাতিয়ার হয়ে যেতে বাধ্য। ওইখানে হচ্ছে সমস্যাটা ইলেকশনেও না, সমস্যাটা বিপ্লবেও না, বরং যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তাদেরকে আপনি প্রপারলি অ্যাকাউন্টেবল করতে পারতেছেন কিনা, এইসব প্রসেসের একটা ঘটনা এখানে আছে বলে আমি মনে করি আর কি। তো এটা দিনকে দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে আর কি, এইটা তো লিবারাল ফর্মগুলি কাজ করতেছে না, এটা আমি লাস্টলি আবার বলবো। তো এই ব্যাকগ্রাউন্ডের পরে আসি বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে। বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন কয়টা হয়েছে কেউ জানেন? আমি যেহেতু একটু পড়াশোনা করেছি আমি বলি, বাংলাদেশ 13টা, এটা পার্লামেন্ট ইলেকশন 12টা হয়েছে, 13টা হবে। এর বাইরেও 2 ধরনের ইলেকশন হয়েছে, একটা গণভোট হয়েছে, ওই যে 1977-এ হয়েছে, 1985-তে হয়েছে, আর 1991-এ হয়েছে, 3টা গণভোট হয়েছে, ন্যাশনাল ইলেকশন। আরেকটা জিনিস বাংলাদেশের হিস্ট্রিতে দেখবেন ইলেকশনের আলাপে আসে না, সেটা হচ্ছে 2টা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে। একটা হচ্ছে আপনার 1979-তে, যেখানে হচ্ছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিলেন, ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু ওই যে ওসমানী সাহেব, আতাউল গনি ওসমানী, যিনি ইয়েতে মুক্তিযুদ্ধে হচ্ছে বাংলাদেশের কমান্ডার ছিলেন আর কি। উনি কিন্তু প্রায় 22-23% ভোট পাইছিলেন, এবং ওই ইলেকশনটা কিন্তু সামহট ফেয়ার ইলেকশন হয়েছিল বলা যায়, মানে ওই রকম। তারপরে কিন্তু জিয়াউর রহমান যখন মারা গেলেন, তারপরে কিন্তু আরেকটা প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল। না না না, এর সাথে কোনো প্রেসিডেন্ট ইলেকশন হয় নাই। উনি আব্দুল সাত্তার সাহেব হচ্ছে বিএনপি থেকে নমিনেটেড হয়েছিলেন, ওনার এগেনস্টে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন ডক্টর কামাল হোসেন। কামাল হোসেনও কিন্তু 26%-এর মতো ভোট পাইছিল, এবং ওই ইলেকশন নিয়েও কিন্তু লোকজনের মধ্যে দেখবেন না যে খুব একটা মানে যে খুব কারচুপির ইলেকশন হয়েছে এরকম কথা কিন্তু শুনবেন না। কিন্তু যেটা শুনবেন যে ওই 2টা ইলেকশন যেন অ্যাজ ইফ হয় নাই বাংলাদেশে। মানে কেন হচ্ছে গণভোট হইল 1991-এ? কারণ হচ্ছে বাংলাদেশে তো প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র পদ্ধতি ছিল, এবং এটা জিয়াউর রহমান শুরু করছিলেন আর কি। তো এই 2টা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন আছে, এবং এই 2টা কিন্তু আসলে দলীয় সরকারের অধীনেই হয়েছিল। তারপরে আসেন হচ্ছে এখন পার্লামেন্ট ইলেকশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে প্রথম পার্লামেন্ট ইলেকশন হয় 1973 সালে, এবং এটা জঘন্য একটা ইলেকশন ছিল। মানে এইটা নিয়েও দেখবেন যে কথাবার্তা খুব কম হয়। ওখানে ওই যে ঢাকা ভার্সিটির টিচার, পরে চিটাগং ইউনিভার্সিটির টিচার ছিলেন আনিসুজ্জামান সাহেব, উনি কিন্তু ওনার ইয়েতে অটোবায়োগ্রাফিতে এইসব নিয়ে কথা আছে। উনি হচ্ছে ইলেকশনের দিন ভোট দিতে গেছেন, তো আওয়ামী লীগের লোকজন, এই যে 18তেই কিন্তু প্রথমে এই ঘটনা ঘটে নাই যে ভোট দেওয়া হয়ে গেছে। উনি ভোট কেন্দ্রে যাওয়ার পরে ছাত্রলীগের লোকজন বলতেছে যে আপনার ভোট তো আমরা দিয়ে দিছি, এবং মানে কি বলবো যে ওনার সাথে সম্ভবত ভিসি বা প্রক্টরও ছিলেন চিটাগং ইউনিভার্সিটি, তো ওনাদের ভোটও দিয়ে দিছে আর কি। তো 73-এর ইলেকশন আসলে খুবই জঘন্য একটা ইলেকশন হয়েছে। ইলেকশন হইলেও হয়তো আওয়ামী লীগ জিততো, কিন্তু যেভাবে ইলেকশনটা হয়েছে খুবই বাজে ইলেকশন হয়েছে আর কি। তারপরে কিন্তু পার্লামেন্ট ইলেকশন হয়েছে 1979-তে। ওই ইলেকশনের কথাও দেখবেন যে লোকজন খুব একটা বলে না, কিন্তু ওইটা কি কিছু ফেয়ার ইলেকশন ছিল নাকি মানে বাজে ইলেকশন ছিল, এইটা নিয়েও কথাবার্তা কম। কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওটা মোটামুটি একটা ভালো ইলেকশন ছিল মেবি। কিন্তু এরপরে হচ্ছে বাংলাদেশে ইলেকশনের আরো খারাপ অবস্থা শুরু হয়। 1986-তে একটা ইলেকশন হয়েছিল, সেটা তো জানেন, বিএনপি যায় না, এবং খালেদা জিয়া, অন্য প্রথম সব দলগুলি বলছিল যে ওনারা যাবে না, পরে আওয়ামী লীগ রাজি হয়ে গেছে আর কি। আওয়ামী লীগের সাথে সাথে জামাত ইসলামী রাজি হয়েছে, অন্যরা রাজি হয়ে গেছে, এবং ওনারা যাওয়ার পরে তো আসলে ওই ইলেকশন ফেয়ার হয় নাই, কারণ প্রশাসনকে ইউজ করে জাতীয় পার্টি হচ্ছে বেশি সিট নিয়ে নিছে। তো ওই পার্লামেন্ট খুব একটা টিকে নাই। ওখান থেকে পরবর্তীতে মানুষের চাপের মুখেই আসলে অন্য যে দলগুলি ছিল তারা পদত্যাগ করে। তারপর 1988-তে আরেকটা ডামি ইলেকশন হয়। ওই ডামি ইলেকশনে জাতীয় পার্টি ছিল, জাসদ এরা ছিল আর কি। তো তারপরে তো আসলে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়েছে 3টা। 1991-এ, যেটা সবাই আনডাউটেডলি বলে যে
ভালো ইলেকশন হয়েছে। তারপরে 1996 যে ঝামেলাটা হয়েছে, তখন কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বিএনপি নিজে 15 ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করছিল, হ্যাঁ, এবং ওই ইলেকশনটাতে আর কেউ পার্টিসিপেট করে নাই। ওইটাতে মাত্র 21% ভোট কাস্ট হয়েছিল। তো ওই সংসদ একদিনই হচ্ছে ওনারা পার্লামেন্টে বসছিলেন, বসে হচ্ছে ওই তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করলেন, পাশ করে হচ্ছে ওই সংসদ বিলুপ্ত হইল। তারপর ফেব্রুয়ারির পরে জুনে একটা ইলেকশন হয়েছে, এবং ওই ইলেকশন ফেয়ার হয়েছে বলেই সবাই মেনে নিছে। তারপর 2001-এ একটা ইলেকশন হয়েছে, ওইটাও ফেয়ার ইলেকশন বলে সবাই মেনে নিছে। তো বাংলাদেশের ইলেকশন আসলে ফেয়ার ইলেকশন হয়েছে বলতে গেলে তিনটা: 1991, 1996 জুন, এবং হচ্ছে 2001। 1973-এ তো খুবই বাজে ইলেকশন হয়েছে। 1979-তেও আসলে মানে আমার খুব একটা ডেটা জানা নাই এইটা। তারপরে 2008-এর যে ইলেকশনটা হইল, এইটা হচ্ছে খুবই মানে কি বলবো, যে খুব কনফিউজিং একটা ঘটনা ঘটছে। মানে তখন সবাই আসলে মানে কি বলবো, যে একটা থান্ডার হয়ে গেছে যে এরকম ঘটনা ঘটতে পারে কিনা। কিন্তু আমি এটাতে আসবো হচ্ছে যে কেন এই ইলেকশনগুলি ফেয়ার হয় না, বা এইটা তখন ওই 2008-এর ইলেকশন দিয়ে বুঝতে পারবেন। বেশিরভাগ ইলেকশনেরই হচ্ছে ডেটা নাই। আপনি দেখবেন যে আপনি যখন ইলেকশনের মাধ্যমে ক্ষমতা চেঞ্জ করতেছেন, তখন একটা বড় জিনিস হওয়া উচিত, তো ডেটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, যে আপনার কোন আসনে কত ভোট, কে কোন কেন্দ্রে কত ভোট পাইলো, কিভাবে পাইলো, এইসব ডকুমেন্টস আছে কিনা, মানে পরবর্তীতে চাইলে কেউ দেখতে পারবে কিনা। এই জিনিসগুলি কিন্তু পাবলিক স্পেসে এত বেশি অ্যাভেলেবল না। এবং যেহেতু এইটাই সিঙ্গেল মোস্ট ক্রাইটেরিয়া ক্ষমতা চেঞ্জ করার, আমাদের এখানে কিন্তু ইলেকশন নিয়ে প্রচুর স্টাডি হওয়া উচিত, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে ইন ডিটেল আলাপ আলোচনা হওয়া উচিত, ডেটা থাকা উচিত। এই জিনিসগুলি নাই। তো যার ফলে 2008-এর ইলেকশনের জায়গাটা এখনো অনেক ডেটা অ্যাভেলেবল না, যার ফলে এটা নিয়ে বলা যায় না। মানে কথাবার্তাও কম, কিন্তু কিছু হিস্ট্রিক্যাল ডেটা দিয়েই বোঝা যায় যে এটা মেবি খুবই মানে কি বলবো, যে রিগিং একটা ইলেকশন হয়েছে। কারণ আপনি যদি দেখেন, গড়ে বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে 54-55%, এবং এটা ধরেন 1991 সন পর্যন্ত যে ভোটগুলি হয়েছে, 54-55%-এর বেশি ভোট কাস্ট হয়নি। কিন্তু ওই 2008 সালে এসে হচ্ছে 87% ভোট কাস্ট হয়েছে, মানে যেটা খুবই আনলাইকলি। এমনকি 2018 সালে যে নিশিরাতের ভোটটা হইল, সেখানেও কিন্তু হচ্ছে আপনার 80% ভোট পড়ছে। মানে তো 2008-এ এমন কি হইল যে দলে দলে লোক হচ্ছে এত ভোট দিল। মানে এটা ডেটা হিসাবে খুবই মানে আমার এখানে বাংলাদেশে হয়েছে কি, যে আপনি দেখবেন কখনোই, আমি এটা বলতেছিলাম 2-1 দিন আগে, যে 80%-এর বেশি ভোট কাস্ট হওয়া পসিবল না। কারণ হচ্ছে কি, ধরেন আমার ভোট, আমি থাকি ঢাকায়, আমার ভোট হচ্ছে কিশোরগঞ্জে। তো আমি তো ভোট একটা, যদি আমার খুব, আমি যদি কারো মানে স্ট্রং সাপোর্টার না হই, আমার তো গিয়ে ভোট দেওয়ার কোনো দরকার নেই। এই কারণে দেখবেন ঢাকা, চিটাগং বা অন্যান্য জায়গায় প্রচুর লোক থাকে। আবার হচ্ছে প্রচুর বৃদ্ধ লোকজন কিন্তু আছে, প্রচুর অসুস্থ লোকজন আছে। আর বাংলাদেশে এখন তো একটা বড় একটা কমিউনিটি হচ্ছে বিদেশে থাকে, বাইরে থাকে। তো সুতরাং এই সব মিলে 15-20% ভোটার আসলে ভোটের দিন উপস্থিতি থাকতে পারে না। মানে যদি অ্যাভেলেবেল লোকজন 100% ভোটও দেয়, তারপরেও সেটা 80%-এ যাইতে পারে না। কিন্তু ভোটের পার্সেন্টেজটা কেন বাড়াইতে হয়? কারণ ভোট তো দেওয়া হয়ে গেছে, এগুলোর তো আপনি ফেলে দিতে পারবেন না। ফেলে দিলে তো কোথাও না কোথাও এটা চিহ্ন থাইকা যাবে। তো আপনাকে করতে হবে কি, আপনাকে বেশি ভোট ঢোকাইতে হবে। এবং বেশি ভোট ঢোকাইতে হইলেও ওই কেন্দ্রের যা ভোট আছে, টোটাল নাম্বার তো তার চেয়ে বেশি যাইতে পারবে না। আপনি তো 100%-এর বেশি ভোট দিতে পারবেন না। কিন্তু 2018-তে দেখবেন 100%-এর বেশি ভোট কাস্ট হয়ে গেছিল অনেক জায়গায়। কারণ কি, বেশি ভোট ঢোকাইতে হয়েছে। যেগুলি আরেকটা যেটা হয়েছে, যে অ্যাকচুয়াল ভোট এখান থেকে আপনাকে ফেলে দিতে হবে। তো ওইগুলি এইসব মিলায়া হচ্ছে যখনই কোনো ভোট রিগিং হয়, তখন হচ্ছে ভোটের পার্সেন্টেজ বাইরা যায়। এই হচ্ছে বাংলাদেশের যদি ইলেকশনের হিস্ট্রি বলেন, ইলেকশনের হিস্ট্রি হচ্ছে এরকম।
যে আমাদের এখানে 12টা ইলেকশন হইলেও 3টা বা 4টার বেশি ইলেকশন আসলে ফেয়ার ইলেকশন হয় নাই। বেশিরভাগ ইলেকশনই হচ্ছে মানে কোনো না কোনো ঝামেলা হয়েছে। মানে 14 ইলেকশনটা আবার খুব এক্সেপশনাল, এইটার কথা অনেকের মনে আছে কিনা। 14তে কিন্তু হচ্ছে প্রায় 100-150 মতো লোক হচ্ছে বিনা ভোটে জিতে গেছিল, কারণ আর কোনো ক্যান্ডিডেট ছিল না। তো তখন কিন্তু ওই যে শেখ হাসিনার যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে ওনার যে তার যে গ্রহণযোগ্যতা এটাও কমে গেছিল কিন্তু 2014 ইলেকশনের পরে। কারণ এরকম আমরা তো আর জানি না, এরকম কথা হচ্ছিল যে জাতিসংঘের মধ্যস্থতা এরকম কথা হয়েছে যে ওই 15 ফেব্রুয়ারি বিএনপি যেমন ইলেকশন করে ফেলছিল, হাসিনাও বলছে এরকম একটা ইলেকশন করতে দেন, পরে আমরা হচ্ছে সংসদে তত্ত্বাবধায়ক পাশ করে নিব। কিন্তু সে আর এই কথা রাখে না। তো এইটা নিয়েই হচ্ছে চলছে আর কি। তো এইরকম মানে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন আসলে 3টা থেকে 4টা হয়েছে, এর বেশি হয় নাই 12টার মধ্যে। তো যার ফলে ইলেকশন প্রসেসের উপরে তো লোকজনের ভরসা থাকে না। এবারও দেখবেন কথা হচ্ছে ভোট কেন্দ্র দখল করে ফেলবে। আর আসলে যে জায়গায় যার হচ্ছে ক্ষমতা আছে ওরা কিন্তু দখল করে ফেলে, ভোট কেন্দ্র দখল করে মানে বা অন্য যাদের যে এখানে শক্তি আছে সেই বাড়ির লোকজনকে আসলে আসতে দেয় না, না এসে তাদের ভোট অন্যদেরকে দিয়ে করায় ফেলে। মানে নানান ধরনের পদ্ধতি আছে। আপনার সব জায়গায় দেখবেন যে ওই যে জামাই বউ প্রার্থী হয়, ভাই বোন প্রার্থী হয়। কারণ কি হচ্ছে ওই যে দামি প্রার্থী আছে তাকে হচ্ছে ওই বুথের মধ্যে বসায় পোলিং এজেন্ট হিসাবে। তো নিজেদের যদি 3-4 জন পোলিং এজেন্ট থাকে ওরা তো ভুয়া ভোটারকে ঢুকায় ফেলতে পারে। তো এই রকমের রিগিংও হয়। তো এই সব কিছু মিলে বাংলাদেশে ভোট রিগিং এর একটা হিস্ট্রি আছে, যে ভালো ইলেকশন কখনোই হয় না। তো কেন হয় না এইটা আমার ধারণা অনেকেই প্রশ্নটা করলে বুঝতে পারবেন। মানে আপনি কোনো ভোট প্রশাসনের হেল্প ছাড়া আপনি এটা করতে পারবেন না। ভোট রিগিং আপনার প্রশাসন, পুলিশ, মিলিটারি 3টা ফোর্স হচ্ছে আপনার ইন লাইন থাকতে হবে। মানে এই পর্যন্ত যে ভোট রিগিংগুলি হয়েছে, ইনফ্যাক্ট 1973-এর ইলেকশনও যেটা বলা হয় না, অনেকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন পলিটিক্যাল দলগুলির উপরে হচ্ছে দোষটা দিয়ে দেওয়া হয়। পলিটিক্যাল দলগুলির অবশ্যই দোষ আছে, এইটা আমি বলি। এটা বুঝতে পারবেন হচ্ছে চাঁদাবাজির ঘটনাটা দিয়ে। লোকজন মনে করে যে ধরেন চাঁদাবাজ হচ্ছে যে মাস্তানিটা করতেছে সেই যেন সব টাকা নিচ্ছে, কিন্তু চাঁদাবাজির একটা প্রসেস আছে। আপনি এই আগের 2টা প্রসেস যদি না থাকে কোনো মাস্তান হচ্ছে চাঁদাবাজি করতে পারবে না। 1 নম্বর নিয়ম কথা হচ্ছে একটা ফল্টি একটা আইন থাকতে হবে। ফল্টি আইন বলতে যেমন ধরেন যেটা অ্যাপ্লিকেবল করা সম্ভব না, অ্যাপ্লিকেবল হইতে পারে না। যেমন ধরেন ফুটপাতের উপর কোনো দোকান থাকতে পারবে না, এরকম আইন তো মনে হয় আছে। তো এখন ফুটপাতের উপর দোকান থাকতে পারবে না, বাংলাদেশ এমন কোন ফুটপাত আছে যেটার উপর দোকান নাই? তো আপনি যখন ফুটপাতের উপর দোকান দিচ্ছেন তখন তো আপনাকে আসলে আইন অমান্য করতেছেন। মানে এমন একটা আইন আছে যেটা আপনাকে অমান্য করতেই হবে। কারণ হচ্ছে যে রাস্তার পাশে যে দোকানটা থাকবে তার বেচা বিক্রি বেশি হবে। এবং ধরেন যে জমিগুলা আছে বাংলাদেশে, বেশিরভাগ জমিই তো ঝামেলা আছে। তো দেখা যাচ্ছে কেউ কারোটা দখল করে রাখতেছে, সরকারি জায়গা দখল করতেছে। আগে যেমন হিন্দুদের জমি দখল হয়েছে, বিহারিদের জমি এক সময় দখল হয়েছে। তো জমির প্রকৃত মালিক তো আপনি না। তো আপনি সুতরাং একটা আইন আছে, একটা নিয়ম আছে, সেটার একটা ব্যত্যয় ঘটতেছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আপনি যখনই এটা করতেছেন তখন তো আপনাকে কাউরে না কাউরে প্রোটেকশন লাগবে। চাঁদাবাজ যে চাঁদাটা নেয় সেটা যদি স্থানীয় যে সরকারি অফিস আছে, থানা, পুলিশ আছে, এরা যদি এই চাঁদার ভাগ না পায় তাইলে শুধুমাত্র চাঁদাবাজের পক্ষে চাঁদা দেওয়া সম্ভব না। আপনাদের মনে থাকবে যে ধরেন এখন ওই যে সব মিডিয়া হাউসগুলিতে বিএনপির লোকজন ঢুকে গেছে, বা সব ব্যবসায়ীদের এখানে দেখবেন যে গিয়ে গিয়ে হচ্ছে বিএনপির লোকজনকে চাঁদা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ হচ্ছে ওরা কোনো না কোনো মানে ঝামেলা করতেছে যেটা আইন দিয়ে ওরা প্রোটেকশন পাবে না। এবং আইন আদালতও বাংলাদেশে টাকা পয়সা ছাড়া ফাংশন করে না। তার মানে কি এখানে একটা প্রশাসনের যোগসাজশ আছে।
আপনি ওই ওই একটা অফিসের যদি আপনার ভূমি অফিস যদি ঘুষ না খায়, থানা পুলিশ যদি ঘুষ না খায়, ওই জায়গায় কোনো চাঁদাবাজের পক্ষে চাঁদাবাজি করা খুবই মুশকিল। করতে পারবে না তা না, কিন্তু এটা খুবই মুশকিল। 1973 সালে কি হয়েছে আপনি দেখবেন যে যারা সরকারি কর্মচারী ছিল ওনারা কিন্তু তখন প্রচুর মজুদ হইতো, অবৈধভাবে মজুদ করতেন, এবং এটার না দেখার ভান করতেন সরকারি কর্মচারীরা। তো যার ফলে পলিটিক্যাল পার্টির সাথে সরকারি কর্মচারীদের একটা স্ট্রং লিয়াজও থাকে, এবং এই দুইটা মিলে ইলেকশনের রিগিংটা হয়। মানে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি চাইলেই এটা করে ফেলতে পারবে না। যদি ওই ভোট কেন্দ্রের মধ্যে যে পোলিং অফিসার থাকবে, যে প্রিজাইডিং অফিসার থাকবে, যে পুলিশ দায়িত্বে থাকবে, যে মিলিটারি থাকবে, এই তিনটা জিনিসের মধ্যে যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, এই একটা সার্কেলে ঘটে। মানে খুব আলাদাভাবে কেউ কারো পক্ষে ক্রাইম করা সম্ভব না। আমার কথা এটা, বাংলাদেশে যে ক্রাইমগুলো হচ্ছে এবং যে ক্রাইমগুলিকে আমরা নর্মাল হিসেবে ধরে নিছি, এটা সাস্টেন করা একটা ইকোসিস্টেমের ভিতর দিয়ে। বাংলাদেশে ইলেকশন ফেয়ার হয় না, কারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, মিলিটারি, মিডিয়া এবং পলিটিক্যাল পার্টি, এই 4-5টা ফোর্সের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। মিডিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা কি এখন এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কেউ ছবি তুলেই ফেসবুকে ছেড়ে দিতে পারতেছে, একটা ভিডিও করে ছেড়ে দিতে পারতেছে। কিন্তু আগের কথা দেখেন, কোন একটা জায়গায় ভোট কেন্দ্রে ভিতরে ভুয়া ভোট কাস্টিং হচ্ছে, ওই এলাকার সাংবাদিকরা যদি না বলে, সবাই মিলে যদি ধরেন বিএনপির পক্ষে থাকে, তাহলে এই নিউজটা কিন্তু বের হওয়া সম্ভব ছিল না। এখনো দেখবেন যে আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট কাউকে না ঢুকতে দেয় ওই এলাকায়, ওই খবরটা কিন্তু বেরোবে না। তো যার ফলে মানে এটা খুব আনলাইকলি যে বিএনপি একলা ভোট কেন্দ্র দখল করে ফেলতেছে। আমার কথা এটা তখনই সম্ভব যখন সেখানে পুলিশ প্রশাসন, মিলিটারি একটা সাপোর্ট এবং সাংবাদিকদের একটা সাপোর্ট বেস এখানে থাকবে। তো বাংলাদেশে যে ফ্রি ফেয়ার ইলেকশন হয় না, আপনি যদি যে ইলেকশনগুলি হয়েছে এই পর্যন্ত খারাপ ইলেকশন, এটার উদাহরণগুলি যদি দেখেন 2008, 2014, 2018, 2024, তাইলে দেখবেন যে এই ইভিল সার্কেলটা অ্যাক্টিভ ছিল, এবং এখনো যে ওই সার্কেলটা ডিসমেন্টাল হয়ে গেছে তা কিন্তু না। মানে এখনো কিন্তু দেখবেন যে ক্ষমতায় আসার আগেই ওই সব বিএনপির পক্ষে চলে যাচ্ছে। কারণটা কি? কারণ ওরা যখন পাওয়ারে আসবে তখন সে বলবে যে আমি কিন্তু আপনার এই উপকারটা করে দিছিলাম, ওই ভোট কেন্দ্রটা কিন্তু আমি ম্যানেজ করে দিছিলাম স্যার। তার মানে তার চাকরিটা পার্মানেন্ট হইলো, তার প্রমোশনটা হইলো, বা ব্যবসায়ীরাও কেন ইনভেস্ট করে। তো এই সার্কেলের ভিতর দিয়ে জিনিসটা ফাংশন করে। এটা আমার কথা। আপনাদের যদি অন্য কোনো কথা থাকে বা ইনসাইট থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। তো এখন কথা যে এইটা থেকে কি তাইলে কোনো মুক্তি নাই? মানে এটা কি আমরা এড়াইতে পারবো না? মানে এখন ওয়ার্ল্ড ওয়াইড কি আপনার যে এটা তো লিবারাল ডেমোক্রেসির ঘটনা, ইলেকশনটা যে লিবারাল যে ইনস্টিটিউশনগুলি ছিল এগুলি কিন্তু আর ফাংশন করতেছে না। সত্যি কথা যেটা, প্রশাসন কিন্তু নিরপেক্ষ না। মানে এটা একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে হয়তো ওনাদের কিছু সোশ্যাল বেইজ আছে বলে এটার বাইরে যায় না, কিন্তু দেখবেন যে যেমন ধরেন কানাডার ইলেকশন কিন্তু খুব ভালো একটা ইলেকশন হয়েছে। মানে জাস্টিন ট্রুডো সরে গিয়ে যে প্রাইম মিনিস্টার আসছে, উনি কিন্তু একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে আসছে, কারণ ওনারা লোকজন বুঝতে পারছিল যে ট্রুডো আর চালাইতে পারতেছেন না। এবং যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি কিন্তু কোনো মানে ওরকম প্রফেশনাল পলিটিশিয়ানও ছিলেন না, উনি একজন ইকোনমিস্ট ছিলেন, এবং উনি কিন্তু নতুন ইকোনমিক প্ল্যান দিচ্ছেন কানাডার জন্য। এরকম মানে একটা কি সোসাইটির আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। আমাদের এখানে সোসাইটির মানে মানুষের আন্ডারস্ট্যান্ডিং নাই তা না, আমার কথা আন্ডারস্ট্যান্ডিংকে আমাদের এখানে মানে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই ভালো,
কিন্তু আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং আছে যে না, অশিক্ষিত লোকজন ঠিক মতো বোঝে না। এগুলি আমি কলোনিয়াল কালচারের আউটকাম হিসেবে দেখি। বরং ফ্রি ফেয়ার ইলেকশন হইলে বাংলাদেশের মানুষ, আমার ধারণা, ভালো মানুষকে জিতায় নিয়ে আসবে। মানে এইরকমের একটা সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে বাংলাদেশের মানুষের মধ্যে আছে বলে আমি মনে করি। কিন্তু ওই জায়গাটাকে খুব একটা ফাংশনাল করা হয় না বাংলাদেশে। ধরেন লিবারাল ডেমোক্রেসির যে বা লিবারাল ইনস্টিটিউশনগুলি ফাংশন করতেছে না, কিন্তু বাংলাদেশে কখনো এগুলি ফাংশন করেই নেই। অন্যান্য জায়গাতে হয়েছে কি নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরেন ইন্ডিয়াতে ইলেকশন কমিশন, তারপরে মিডিয়া, এগুলি তো সব হচ্ছে বিজেপি দখল করে ফেলছে। দখল করে ওখানে হচ্ছে ওরা হিন্দুইজমের প্রোপাগান্ডা চালাচ্ছে এগুলা। তারপরেও কিন্তু ধরেন ওরা 40%-এর বেশি ভোট পাচ্ছে না। মানে ওখানে তো 80% হিন্দু লোক, তারপরেও কিন্তু ওরা অন্যান্য জায়গায় ভোট পাচ্ছে, কিন্তু ওরা হচ্ছে লিবারাল ইনস্টিটিউশনগুলিকে দখল করে ফেলতেছে, মানে বিভিন্ন প্রোপাগান্ডার ভিতর দিয়ে। আরেকটা হচ্ছে কি, লিবারাল ইনস্টিটিউশনগুলির মধ্যে তো একটা ফাঁকিবাজি আছে। ওই ফাঁকিবাজিটা মানুষজন ধরে ফেলতেছে, যে এরা মুখে একটা বলে, করার সময় আরেকটা করে। তো এইটার কারণেও লিবারাল ইনস্টিটিউশনগুলি ফাংশন করতে পারতেছে না। কিন্তু আমাদের এখানে হচ্ছে এই ইনস্টিটিউশনগুলিকে তৈরি হইতে দেওয়া হয় না। তো আমি মনে করি যে এখানে একটা মানে নিরপেক্ষতা টু সাম এক্সটেন্ট তৈরি করা পসিবল। আমাদের এখানে যে ইলেকশন কমিশন, ওনারা হচ্ছে কোনো না কোনো পক্ষে গোলামি না করে থাকতে পারবে, ওই স্পেস আছে, কিন্তু ওই স্পেসটাকে ইউটিলাইজ করা হয় না। আমরা চাইলে কিন্তু ধরেন বিএনপির পক্ষে কথা না বলে, জামাতের পক্ষে কথা না বলেও কিন্তু আমাদের কথাটা বলতে পারি। ওই ইন্ডিপেন্ডেন্ট স্পেসটা যত বড় হবে সমাজে, আমার ধারণা লিবারাল ইনস্টিটিউশনগুলি তত ভালোভাবে পারফর্ম করতে পারবে। এইটা একটা আমি সম্ভাবনা হিসাবে দেখি। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড জিনিসগুলি খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে নানান কারণে। একটা হচ্ছে, আপনি তো ইকোনমির যদি ব্যাপারটা দেখেন, আপনি যদি গভর্নমেন্টের সাথে কানেক্টেড বিজনেস না করেন, তাইলে কিন্তু বড় ব্যবসায়ী হইতে পারবেন না। এটাকে রেন্টাল ইনকাম হিসাবে বলে। যে ধরেন এই যে মেগা প্রজেক্টগুলি হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এইগুলির কনস্ট্রাকশন সাপোর্ট যারা পাইছে, এরা তো সব আওয়ামী লীগের লোকজন। এরকম ইকোনমিতে যে কাজগুলি ঘটবে, সেগুলি তো আসলে সব হচ্ছে সরকারি সহায়তায় ঘটবে। তো যার ফলে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স যত বাড়বে, যত সেন্ট্রালাইজড হবে, তত দেখা যাবে যে আসলে জিনিসগুলা আরও বেশি সমস্যায় পড়বে আর কি। তো এর ভিতর থেকে আমি মনে করি যে ফাংশনাল করে তোলাটা খুব কঠিন, যতদিন পর্যন্ত জিনিসগুলি সেন্ট্রালাইজড, গভর্নমেন্টের অবস্থাটা যত পাওয়ারফুল অবস্থায় আছে। তো এখান থেকে বের হওয়ার একটা উপায় আমি দেখি, যত আমরা পাওয়ার সেন্ট্রিক না হয়ে পিপল সেন্ট্রিক হইতে পারবো, গভর্নমেন্টকে যত সেন্ট্রালাইজ না করে রিজনাল করা যাবে। যেমন ধরেন আপনার জিনিসগুলিকে ওই সেন্ট্রাল পুলিশ না রেখে যদি আপনি লোকাল গভর্নমেন্টের আন্ডারে পুলিশকে দিয়ে দেন, আর ডেভেলপমেন্ট বাজেট আপনি সেন্ট্রালাইজ না করে যদি আপনি ডিভিশন ওয়াইজ করে দেন, তাইলে দেখা যাবে এইসবের ভিতর দিয়ে পিপল সেন্ট্রিক একটা মডেল যদি আপনি তৈরি করতে পারেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাসিলিটি যদি কমাইতে পারেন, তাদের পাওয়ার যদি কমাইতে পারেন, তাইলে ন্যাশনাল ইলেকশনগুলি এত বেশি লোভনীয় জিনিস হয়ে উঠবে না আই গেস। এরকম একটা মডেলের ভিতর দিয়ে যাইতে পারলে হচ্ছে যে হয়তো আমাদের এখানে ইলেকশন ভালো করা সম্ভব। কিন্তু এখনকার যে মডেলটা আছে, সেই মডেলে ধরেন এই সন্দেহটা থাইকাই যায়। কারণ প্রশাসন চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই যেটা বললাম, আপনার যতদিন পর্যন্ত সেন্ট্রালাইজড পুলিশ আছে, সেন্ট্রালাইজড প্রশাসন আছে, ওনারা তো ওই ওই চেইন অফ কমান্ড অনুযায়ী চলবেন, চলে হচ্ছে জিনিসটাকে কন্ট্রোলে রাখবেন। তো এই প্রশাসনের কন্ট্রোলটা যখন পলিটিক্যাল পার্টির সাথে মিলা যাবে, তখন আসলে এই জায়গাটাকে ব্রেক করা খুব মুশকিল। মানে এটা মানে খারাপ হইতে বাধ্য আর কি। আমাদের মডেলটা আছে এই অবস্থায়। আমি মনে করি আমরা যদি ফিউচারে ভালো ইলেকশন চাই,
তাইলে হচ্ছে এই যে মডেলটা আছে সেই মডেলটাকে ডিসইন্টিগ্রেট করতে পারতে হবে, নাইলে ফেয়ার ইলেকশন হওয়ার চান্স কম। মানে এটা ধরেন ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক, জামাত যাক, কারো পক্ষেই আসলে ফ্রি ফেয়ার ইলেকশন করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত একটা স্ট্রং সেন্ট্রালাইজড একটা সিস্টেম রয়ে গেছে। এটা করাপ্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই হচ্ছে আমার কথা আর কি। আমার কথার যদি সামারি করি, আমি দেখি যে ইলেকশন ব্যবস্থার উপর আমাদের এখানে খুব একটা ভরসা নাই, ভরসা খুব কম। এবং এই যে ভরসা কম সেটার একটা হিস্ট্রিক্যাল কারণ আছে, কারণ আমরা দেখি নাই ইলেকশন হয়ে খুব ভালো কিছু হয়েছে আর কি। আর হচ্ছে ইলেকশন প্রসেসটাও কখনো ভালো কিছু মানে জোর যার ওই তার মানে সে হচ্ছে দখল করতে পারে ওই সম্ভাবনাগুলি আছে। এবং হচ্ছে এখানে প্রশাসন, পলিটিক্যাল পার্টি, পুলিশ মিলে এমন একটা স্ট্রং একটা ইকোসিস্টেম তৈরি হয়ে আছে যেটার বাইরে গিয়ে এটাকে ফাংশনাল করা খুব কঠিন হয়ে যায়। আমাদের লক্ষ্য থাকা উচিত আমরা যারা এর বাইরে আসি বা আমরা চাই একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে তুলতে, আমাদের এই জায়গাগুলি নিয়ে ক্রিটিক্যাল হইতে পারাটা জরুরি হবে আর কি। এই হচ্ছে আমার কথা। এখন আপনারা কথা বললে সেটার বেসিসে আরো কথা হইতে পারে আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি এখানে একটা ব্যবস্থার কথা বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে তাদের সুযোগ সুবিধা কমাই দেয়া, ডিসেন্ট্রালাইজ করা। তো এই ক্ষেত্রে কি এই সম্ভাবনা থাকে না যারা হচ্ছে ওই যে স্থানীয় পর্যায়ে যারা করবে আবার ওই জায়গা অনুযায়ী হচ্ছে আবার তারা কর্পোরেট হয়ে যাবে? তো আমাদের হচ্ছে মূল ঝামেলা এইখানে কি না যে দুর্নীতি দেশে। তো দুর্নীতিটা আসলে মানে আমাদের এই কান্ট্রিগুলোতে আসে কোন জায়গা থেকে? বেকারত্ব, তার হচ্ছে টাকা নাই বা কিছু নাই, তখন হচ্ছে তার দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে, বা হচ্ছে তার ওই যে পলিটিক্যাল পার্টির যে বড় ভাই থাকে বা যা থাকে তাদের পিছনে ঘোরা লাগে, তারা হচ্ছে এখানে টাকা দেয়। তো সেইখানে আমরা মূলত এই কাজটা করতে পারি কিনা যে বেকারত্বের যে সমস্যাটা ওইটা আসলে দুর্নীতির সমস্যাটা যাবে, ওইখানে যদি যায় তাহলে হয়তো একটা মানে ভালো সমাজ হইতে পারে। আচ্ছা, মানে সমাধানের জায়গাটা নিয়ে আসলে আমি নিজেও খুব ক্লিয়ার না, এবং আমার ধারণা আমরা কেউ আসলে অনেকগুলি জিনিস আসলে ট্রাই করতে হবে। আমি যে কারণে এইটারে সমস্যা বলতেছি সেন্ট্রালাইজ জায়গাটাকে, আমি দেখি যে এটা একদম মানে মানে রিজনাল হইলে যে এই সমস্যা চলে যাবে তা না, কিন্তু এটা হচ্ছে কি ছোট ছোট ভাগ হয়ে যাবে, তখন হচ্ছে এটা এত বড় দৈত্য থাকবে না। মানে যেমন ধরেন আপনি ওই যদি স্থানীয় সরকারের আন্ডারে পুলিশ দেন, তাইলে হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জের পুলিশ ঢাকায় এসে হচ্ছে কিন্তু আপনার ঝামেলা করতে পারবে না, বা ধরেন নারায়ণগঞ্জের পুলিশ খুলনাতে গিয়ে ঝামেলা করতে পারবে না। তখন হয়েছে কি দৈত্যটা থাকলেও সেটা হচ্ছে ছোট ছোট হয়ে যেতে পারে। আমি এই জন্য মানে রিজনাল মডেল ক্যান বি মানে একটা ট্রাই আউট করে দেখা যাইতে পারে। মানে এখানে হয়েছে কি ধরেন ওই অনেকটা ওই যে আমাদের পিপল সেন্ট্রিক মডেল কিভাবে তৈরি করা যায় সেটার জন্য কাজ করতে হবে। মানে ধরেন ওই যে বুদ্ধের একটা কথা আছে না যে সত্য কীরকম, 3টা প্রশ্ন দিয়ে যে হচ্ছে আপনার যে জিনিসটা সত্যি কিনা, ফ্যাকচুয়াল কিনা, তারপর হচ্ছে যে এটা দরকারি কিনা, ঠিক আছে এটা সত্যি কথা, এটা বলা দরকার আছে কিনা, তারপরে হচ্ছে যে আপনার এটা কাইন্ড কিনা, মানে আপনি যেভাবে বলতেছেন সে বলাটা একটু পেশনেট হচ্ছে কিনা আর কি এরকম। তো আমরাও যে কোনো সিস্টেম ভাবলে আগে প্রথমে ভাবা উচিত যে এটার আসলে উদ্দেশ্যটা ঠিক আছে কিনা, যে আমরা মানুষের ভালোর জন্য করতেছি কিনা। যেমন ধরেন পদ্মা সেতু বা মেট্রো রেল, এটা করা দরকার কিনা, উদ্দেশ্যটা কি মানুষের ভালো করা কিনা। তো সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এইটা যে করতেছি এইটা কতটুকু দরকারি। আপনি যদি এই উদাহরণটা দেখেন, মানে যমুনা ব্রিজের পরে উত্তরবঙ্গের যত চেঞ্জ হয়েছে, মানে হিউজ একটা চেঞ্জ হয়েছে, আমরা যারা ওই সময় আমরা তো বুঝতে পারি। রংপুর, দিনাজপুরের, রাজশাহী, ওখান থেকে কিন্তু হিউজ ট্রানজ্যাকশন হয়েছে, লোকজন যাওয়া আসা হয়েছে। পদ্মা ব্রিজের পরে কিন্তু এটা হয় নাই। আপনার মানে এত টাকা খরচ করে, মানে এখানে উদ্দেশ্যটা ছিল আসলে লুটপাট করা, উদ্দেশ্যটা মানুষের ভালো করা ছিল না। মানে দরকার নাই তা না, জিনিসটা দরকার আছে, কিন্তু উদ্দেশ্যটা খারাপ ছিল। মেট্রো রেলের উদ্দেশ্য তো খারাপ না, কিন্তু
আপনার মেন উদ্দেশ্য ছিল টাকা পয়সা লুটপাট করা, ওইটা হচ্ছে খারাপ। তো এইরকম যে আপনার উদ্দেশ্যটা ঠিক আছে কিনা, আপনার হচ্ছে দরকার আছে কিনা, তারপর হচ্ছে আপনি যেই প্রসেসে করতেছেন সেই প্রসেসটা ঠিক আছে কিনা। আপনি মানে 30,000 কোটি টাকা দিয়ে তো ব্রিজ বানাইতে পারেন না। আপনি ইকোনমিক বেনিফিটের কথা বাদই দিলাম, সোশ্যাল বেনিফিটও তো এটা কাভার করে না। তো ধরেন এখনো অনেক বড় বড় প্রজেক্টের কথা বলে, এখনো অনেক লোকজন অনেক কিছুর কথা বলে, কিন্তু আমাদেরকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে চিন্তা করা উচিত যে ধরেন ফ্যামিলি কার্ড দিবে, এটা করবে, মানে অনেক দলই তো অনেক ইশতেহার দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে জিনিসগুলিকে, এটা পিপল সেন্ট্রিক মডেল হচ্ছে কিনা, এটার উদ্দেশ্যটা ঠিক আছে কিনা, এটা দরকার কিনা, এবং এটা কিভাবে প্রসেসটা হবে। যেমন ধরেন অনেক ভালো কাজই হয় কিন্তু এটার প্রসেস কিন্তু ঠিক থাকে না। যেমন ধরেন মুক্তিযুদ্ধ ভাতা, যারা মুক্তিযুদ্ধ করছে, তারপর ধরেন জুলাই আহতদেরকে সহায়তা দেয়া, এটা তো খারাপ জিনিস না, মানে এগুলো তো দরকার, যারা হচ্ছে নিজেদের জীবন বাজি রেখে কাজগুলি করছেন। কিন্তু দেখেন এটার প্রসেসটা কিন্তু ঠিক ছিল না। মানে আপনার প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, জুলাই আহতদের অনেকের চিকিৎসা হয় নাই, অনেক রকমের ঝামেলা হয়েছে, তার মানে প্রসেসটা আমরা ঠিক করতে পারিনি। তো এখন আসলে এগুলি খুব ছোটোখাটো এবং ডিটেল ঘটনা, কিন্তু বড় যেটা আমরা দেখি যে এখানে একটা বড় একটা দ্বৈত আছে, একটা সেন্ট্রাল একটা এস্টাবলিশমেন্ট আছে, যেটার কোনো একটাকে আপনি সরাইতে পারবেন না। আপনি প্রশাসনকে সরাইতে গেলে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে কথা বললে আপনার তখন ডিজিএফআই মিলিটারি চলে আসবে। আপনি দেখেন, আমিও যে শেরপুরের ঘটনাটা নিয়ে বলতেছিলাম, শেরপুরে যে খুনটা হইল, সেখানে আপনার যে ইওনো আছে তার নাম কিন্তু আমরা জানি না, অথচ এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল, মানে তাকে সেভ করা, তাকে বাঁচানো। থানা পুলিশের দায়িত্ব ছিল, ওইখানের ওসির নাম কিন্তু আমরা জানি না। তার মানে যারা কাজগুলি করার কথা তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারি না। আপনি আজকে একজনের কথা বললে সারা বাংলাদেশ অচল করে দিবে। আমাদের এখানে আরো ডেপথে যাওয়া সম্ভব এই জিনিসগুলি নিয়ে। আমাদের এখানে একটা আমরা মনে করি বর্ণ প্রথা নাই, কাস্ট সিস্টেম নাই, কিন্তু খুব স্ট্রংলি আছে। আজকে আপনি একজন ডাক্তারের এগেনস্টে কথা বলেন, সারা বাংলাদেশের ডাক্তারেরা ইয়েতে চলে যাবে, ধর্মঘটে চলে যাবে, মানে একটা কাস্ট সিস্টেম হিসাবে না। আমি বলতেছি না যে ধরেন আপনি তাদের দোষ আছে বা তারা পুলিশের ব্যাপারে দেখেন, পুলিশ একটা অন্যায় করলো, তাতে করে ভালো পুলিশও যারা আছে ওনারাও কিন্তু হচ্ছে এটা গায়ে মেখে নেবেন। আপনি ব্যাংকারের কথা বলেন, সাংবাদিকের কথা বলেন, সব জায়গায় কিন্তু একটা কাস্ট সিস্টেম আছে। আপনি ওই কাস্টের লোক, তার মানে আপনি কোনো ভুল করতে পারেন না। তো এইগুলি খুব ঝামেলার জিনিস আর কি। এই জায়গাগুলি থেকে সরতে পারলে ভালো আর কি। যে আমার প্রশ্নটা ছিল, বর্তমানে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি ডেমোক্রেসির কথা আমেরিকা বলে, কিন্তু সেখানে কিন্তু হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সহ যারা বেশি সমস্যাগ্রস্ত সব জায়গায় কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে কি প্রেসিডেন্সিয়ালি ডেমোক্রেসি আনা সম্ভব কিনা, যদি সম্ভব হয় সেটা কিভাবে, আর এই দুইটার একটু তুলনামূলক আলোচনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না এটা তো অনেক বেসিক কোশ্চেন। মানে আমি অনেকটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষে আসলে, সত্যি কথা বলতে গেলে, কিন্তু এটা নিয়ে জুলাইয়ের পরে আর খুব বেশি আলাপ হয় নাই। আমাদের তো ওই রকমের ভয়েস নাই, কিন্তু যখনই সংস্কার নিয়ে আলাপ হয়েছে তখন কিন্তু আমরা কয়েকজন বলার চেষ্টা করছি যে শুধুমাত্র এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা কিন্তু হচ্ছে 1991 আসছে, খুব বেশি দিন আগের কথা না। কিন্তু আপনার এই যে হ্যাঁ না ভোট হয়েছে কিন্তু ওই সময় যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাব কিনা। তো এর আগে কিন্তু প্রেসিডেন্সিয়ালও ছিল, পার্লামেন্টও ছিল, মানে আমেরিকার যে সিস্টেমটার মতো আর কি। তো এখানে কিন্তু মানে প্রেসিডেন্সিয়াল হওয়াটা খারাপ না, আমার পার্সোনাল অভিমত। কিন্তু আমি মনে করি এগুলি তো শাসনতান্ত্রিক পদ্ধতি, যারা হচ্ছে পলিটিক্যাল দল আছেন, যারা মানে বিশেষজ্ঞরা আছেন, এবং আমরা যারা সাধারণ মানুষরা আছি, সবার এই ডিবেটটা আবার তোলা উচিত। কারণ হচ্ছে কি, আপনি একজন প্রেসিডেন্টকে কিন্তু অনেক, তার হাতে যেমন অনেক ক্ষমতা থাকে, কুইক ডিসিশন মেকিং পাওয়ার থাকে, তার দুর্নীতি করার ক্ষমতাও অনেক বেশি থাকে। মানে প্রস এন্ড কনস দুই জায়গাতেই আছে। মানে কোনো সিস্টেমই আসলে
মানে খুব ভালো কিছু তা না, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে প্র্যাকটিসটা করতেছেন। হ্যাঁ, তো আমি মনে করি আমাদের এখানে পার্লামেন্টারি যে প্রসিডিওরটা আছে সেটা সামহাও আমাদেরকে একটু দুর্বল করে তোলে আর কি। তো মানে এটা হচ্ছে, এটার পক্ষে যুক্তিটা ছিল যে আসলে ক্ষমতাটাকে ছড়ায় দেয়া, 300 লোকের হাতে ক্ষমতা থাকলো, পার্লামেন্টারি কমিটিগুলির হাতে ক্ষমতা থাকলো, যেন জনগণের রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি থাকলো। কিন্তু আলটিমেটলি এটা খুব একটা ফাংশনাল হয় না, বরং দেখা যায় যে ওই রিজনাল মডেলের মতো এটা ঘটনা যে আপনি লুটপাটগুলিকে আরেকটু ডিসইন্টিগ্রেট করে দিলেন, আরও কিছু মানুষজন মিলাঝুলা খাইল আর কি। তো এখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সমস্যাটা হচ্ছে আপনি যদি একটা বাজে প্রেসিডেন্ট ইলেক্ট করেন তাইলে দেখা যায় যে অনেক বাজে কিছু হইতে পারে, কিন্তু সেটাকেও আপনি তো আসলে মানে শাসনতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে সেটাকে কন্ট্রোল রাখতে পারেন। আমি মনে করি যে এটা নিয়ে ডিবেট হওয়া উচিত। মানে যে ডিবেটটা আমরা জুলাইয়ের পরে আর করি নাই, আমরা ধরে নিছি যে ধরেন পার্লামেন্টারি যে পদ্ধতি আছে সেটাই হচ্ছে ভালো পদ্ধতি, কিন্তু আমি জানি না যে এই যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটা খারাপ পদ্ধতি, এইটার ব্যাপারে আমরা কোনো কনসিয়াসনেসে রিচ করছি কিনা অ্যাজ এ নেশন আর কি। তো এই বিতর্কটা হইতে পারলে ভালো, মানে বিতর্ক হয়ে তারপরে আমরা ভালো খারাপ সব কিছু শুনলাম, জানলাম, তারপরে একটা ডিসিশন নিলাম। কিন্তু পলিটিক্যাল এই ডিসিশনগুলি তো আসলে পলিটিক্যাল পার্টিগুলাই নেয়, তো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই ধরনের কোনো কনসাসনেস তৈরি হয় নাই। ওনারা এই সিস্টেমটাতে অভ্যস্ত, আমার ধারণা অভ্যস্ততার কারণও আছে, কারণ হচ্ছে যে ওই তো তাইলে অনেক লোকরে ম্যানেজ করা যায়, কাউরে একটা লাইসেন্স দেওয়া যায়, কাউরে একটা ধরেন সংসদীয় কমিটির সদস্য বানায় দেওয়া যায়, অনেক লোকরে আপনি ম্যানেজ করতে পারেন। মানে পজিটিভ ক্ষেত্রে এটা হয় না, নেগেটিভ কারণেই এটা এখনো সাস্টেন করতেছে। কিন্তু আমি মনে করি ডিবেট হইতে পারে, ডিবেট হইলে আপনি তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থাকলো, কিন্তু হচ্ছে তাকে আপনি লিমিট করলেন সার্টেন জায়গাতে। যেমন ধরেন জুলাইয়ের পরে এই কথা হচ্ছিল যে 4-5টা ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে, ওই যে ধরেন বাংলাদেশের হচ্ছে নির্বাচন কমিশন সিলেক্ট করার, তারপর হচ্ছে ওই যে চিফ অডিটর ইয়ে করার, এরকম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম যে শক্তিশালী জিনিসগুলি আছে সেগুলো হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট করবেন। তো প্রেসিডেন্ট যদি সিলেক্ট করেন, উনি তো একটা মানে বলবো যে জনগণের ভোটে নির্বাচিত একটা এন্টিটি হওয়াটা ভালো। মানে এখন এইগুলি তো হচ্ছে অনেক মানে কি বলবো যে প্রসিডিউরাল সমস্যার ব্যাপার আছে, আইনি জিনিস আছে। যারা এই সাবজেক্ট ম্যাটারে মানে জানাশোনা লোক, ওনারা আরও বেটার আলাপ করতে পারবেন। কমন সেন্সের জায়গা থেকে আমার মনে হয় যে আপনি যখনই যাকে ক্ষমতা দিবেন, যে চিফ জাস্টিস কে হবে সেটা যখন একজন নির্বাচিত করবে, তার উপর হচ্ছে তাকে সিলেকশনে না বসে জনগণের সরাসরি ভোটে নির্বাচন করলে ভালো। মানে এখন এই ক্ষেত্রে ডিবেট হয় যে বাংলাদেশে কয়টা ইলেকশন হবে, তাইলে কত ক্ষমতার কারাকারি হবে, পার্লামেন্ট আর প্রেসিডেন্টের মধ্যে মারামারি হবে, এইসব কিছু আছে। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশন মানে প্রসিডিওরে যাওয়াটা এটাও অনেক ক্ষেত্রে হচ্ছে ঝামেলা তৈরি করতে পারে আর কি। প্রেসিডেন্সিয়াল আমাদের এখানে যেটা হয়েছে, আমরা কিন্তু একজন ইমাম খুঁজি, একজনের পিছনে আমরা অনেক ভরসা রাখি আর কি। আমাদের যদি ভালো একজন লিডার থাকে, আমরা মনে করি এখনও দেখেন, এখনও যে ইলেকশন হচ্ছে আসলে তো তারেক রহমান এবং শফিকুর রহমানের মধ্যেই আমরা খুঁজতেছি যে না এই লোকটা ভালো ডিসিশন নিবে। তো সুতরাং একটা প্রেসিডেন্সিয়াল জিনিস কিন্তু আমাদের সামনে থাকে। প্রধানমন্ত্রী হইলেও দেখা যায় যে সে কিন্তু সুপ্রিম পাওয়ারে থাকে, তো সেটাকে লেজিটিমাইট করে নিলে তো ভালো। তো আমার কথা হচ্ছে আমার এখানে কোনো, আমার যেহেতু খুব ইনডেপথ জানাশোনা নাই, আমার কোনো সিঙ্গেল পয়েন্ট নাই যে এটা ভালো বা খারাপ, কিন্তু আমি মনে করি এটা নিয়ে আরেক দফা ডিবেট হইলে ভালো হয়। আপনি যেহেতু সম্পন্ন একজন আলোচক এবং সমালোচক, আশা করি আমার কথাটা আপনি নেগেটিভলি নেবেন না। আমি আমার ভাইয়ের একটা কথা স্মরণ করতে চাই যে ভাইয়া বলছিলেন
যে আমরা প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা চাই। এটা কেবলমাত্র আর কি নির্বাচনের সময় না, পরবর্তীতে প্রাইমারি স্কুলেও বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং সে অর্থের সোর্স হিসাবে সে বলছিল যে আমরা খয়রাত তুলে দেবো, আমরা সবাই মিলে খয়রাত তুলে দেবো। এবং এই জিনিসটা বলছিলেন যদি আমরা আমার প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স শাটডাউন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা চাইলে এটা 2 দিনের বিষয় সর্বোচ্চ। তো আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের ইসি কিভাবে আর কি আচরণ করে, যে শহীদ শরীফ ওসমান আলী যখন তাকে হত্যা করা হয়েছে তারপর সে হাসতে হাসতে বলে যে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা তো এরকম ঘটতেই পারে। শহীদ শরীফ ওসমান আলীকে সে একটা বিচ্ছিন্ন ঘটনাই বলে নেই, সে বলছে অন্যতম বিচ্ছিন্ন ঘটনা, মানে এত জঘন্য রকমের করছে। এবং আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে তার কথাটা এরকম ছিল যে কিসের জন্য এই প্রতীক দিব না বা বিভিন্ন মদতপুষ্ট কাজ তো করেই, কেন দিব না সে আর কি তার কোনো মানে ভ্যালিড কোনো রিজন সে দেখাইতে সে বাধ্য না। তো আমরা মানে কোন আন্দাজে আমরা এখন আমি মানে এতক্ষণ ধরে যখন আলোচনা হচ্ছিল খারাপ ভাবে দেখবেন না যে আমার কাছে এই জিনিসটা অনেক কাজ আমার নিজের কাছে অনেক অপরাধ বোধ কাজ করছে, অনেক আমার কাছে অড লাগতেছিল যে আমরা এই জিনিসটা নিয়ে ভাবতেছি যে কিভাবে আর কি ভোট কেন্দ্র দখল হয়, কিভাবে নৈরাজ্য সৃষ্টি হয়, কেন ঘটে, এই নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আমরা এই জিনিসটা দেখতেছি না কেন যে আমরা কেন স্বচ্ছতা নিশ্চিত করতেছি না, কেন সিসি ক্যামেরা দিচ্ছি না। আমার মনে হয় যে সিসি ক্যামেরা কেন দিচ্ছি না এবং কিভাবে এই 12 তারিখের মধ্যে কিভাবে কোন অ্যাকশনে গেলে আমরা সিসি ক্যামেরাটাকে এস্টাবলিশ করব, এই ব্যাপারে কিছু আমার সলিউশন জানা দরকার। এবং ইনকিলাব কালচারাল সেন্টার যেহেতু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, বহুত আগে থেকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করব যে আপনি একটু ফ্রিলি একটু আলোচনা করেন যে এই রাজনীতি আমাকে আমার একটা ওয়ে না, একটা সলিউশন, আমার একাধিক সলিউশন দরকার। যে আমরা সবকটাই চেষ্টা করব, আমি একটা চেষ্টা করব, আমার ভাই আরেকটা করবে, আরেক ভাই আরেকটা করবে, আমরা সব দিক থেকে চেষ্টা করতে চাই। এবং আমরা হাদি ভাইকে হারাইছি, আমরা হাদি ভাইয়ের স্বপ্নকে হারাইতে দিতে চাই না। এবং আমি জীবনেও বিশ্বাস করব না যদি এইবার প্রত্যেকটা ভোট কেন্দ্রে বিশেষ ভোট কেন্দ্র ছাড়া কোন ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা থাকবে না। এটা আপনারা অথবা অনেকে কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমি মিলিয়ে দেখছি, আমার যে ভাইদের সাথে আলোচনা করি দেখেছি অনেকে কনফিউজড ভাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের সাথে আমার কথা হয়েছিল এবং তারা নিজেও কনফিউজড, তারা জানে যে দিবে নাকি আসলে দিচ্ছে না। আমি ক্লিয়ার করতে চাচ্ছি কিন্তু তো এখন আমার বিষয় হলো, আমার প্রশ্ন হলো যে আমি জীবনে বিশ্বাস করব না যে জীবনেও এই 12 তারিখের নির্বাচন ফ্রি ফেয়ার হবে। ইসি নিজে স্পষ্ট ভাবে সে চায় না, এবং সে যদি চাইতো ন্যূনতম স্বচ্ছতা নিশ্চিত করতো, যত মন হচ্ছে ভোট ডাকাতি করুক, যত মন চাই খুন খারাপি করুক, আমি চাচ্ছি অন্তত জাস্ট ক্লিয়ার করে রাখতে। তো আমি চাচ্ছি যে কিভাবে আর কি সিসি ক্যামেরাটাকে এস্টাবলিশ করা যায় এটার ব্যাপারে আপনি সলিউশন দিবেন। এবং আমি আমার শ্রোতা ভাইদের কাছেও একটা জিনিস অনুরোধ করে রাখতে চাই, যেহেতু আর কি আমি ফিজিক্যালি অনেক ভালনারেবল পজিশন এখন কন্ডিশনে আছি, পরবর্তীতে যে আলোচকে আসুক না কেন প্রত্যেকে বিজ্ঞরাই তো আসেন আমাদের সাথে আলোচনা করেন, সবার কাছে প্লিজ কমন অন্তত এই কোশ্চেনটা রাখবেন যে কিভাবে সিসি ক্যামেরাটাকে এস্টাবলিশ করা যায় আমাদের। হ্যাঁ, তো যাতে আর কি আমরা যেন আর কি সব ওয়েতে ট্রাই করতে পারি এবং সিসি ক্যামেরাটাকে যে কোনো মূল্যে এস্টাবলিশ করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলবেন আর কিছু? আচ্ছা আচ্ছা, না আমার হ্যাঁ এইটা নিয়ে তো আসলে হাদি বলে গেছেন, হাদি খুবই স্ট্রংলি বলছেন। এরপরেও ধরেন আমিও দু একবার বলছি, মানে এটা বলার লোক যে নাই তা না, কিন্তু আমি তো আসলে একটু থিওরিটিক্যাল আলাপই করছি। আপনি যদি এই থিওরিটাকে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে নিয়ে যান, আমি যেটা বলতেছি এখানে প্রশাসনের লোকজন উইলিং না। মানে নির্বাচন কমিশনার প্রথম কথা হচ্ছে ওনারা হচ্ছে পাওয়ার সেন্ট্রিক লোকজন। ওনারা চান যে একটা ইলেকশন হোক, ইলেকশনের পরে যারা আসবে তাদেরকে যাতে ওনারা বলতে পারেন যে আপনারা আমরা জিতে নিয়ে আসছি। তো এইটা হচ্ছে একটা প্রশাসনের লোকজন। পলিটিক্যাল পার্টির লোকজনও কিন্তু খুব একটা চায় না পলিটিক্যাল পার্টি। থার্ড হচ্ছে এই যে হচ্ছে মিডিয়াতে আপনি দেখবেন যে যদি এটাকে সেন্ট্রাল পয়েন্ট করতে চায়, আমরা তো আসলে বিচ্ছিন্নভাবে কথা বলে এটাকে ইস্যু হিসেবে এস্টাবলিশ করতে পারবো না। এটা পারবে কারা? যাদের হচ্ছে যে ধরেন আমি কি বলবো, যে যারা খুব বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যাদের মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার আছে, বা হচ্ছে পত্রিকাগুলির কথা কেন আসে,
কারণ হচ্ছে ওদের পেজগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ওনারা যখন এটাকে একটা সোশ্যাল ইস্যু হিসেবে অ্যাস্টাবলিশ করবেন, মানে আমি তো হচ্ছে হাদির প্রসঙ্গ তো আসলে আসতেই হবে এখানে। মানে হাদিকে যে কারণে খুন করা হয়েছে, ওই যে অনেকে পলিটিক্যাল কারণের কথা বলেন, কিন্তু আসলে তো ওনার হচ্ছে যে কালচারাল ইস্যুটা ছিল, উনি চাইলে সেটাকে ইস্যু হিসেবে অ্যাস্টাবলিশ করতে পারতেন, এবং হচ্ছে উনি এই সার্কেলের মধ্যে ছিলেন না। এটাই হচ্ছে মুশকিলটা। এখন আমরা যারা ধরেন মিডিয়া পার্সন দেখি, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার দেখি, ওনারা কিন্তু ওই ইকোসিস্টেমের লোক। এখন এই ইকোসিস্টেমের বাইরে আমরা থেকে আমাদের কিন্তু ওই ভয়েসটা ওইটুকু এফেক্টিভ হইতে পারে না যেখান থেকে আমরা বাধ্য করতে পারি। এবং যখনই ইন্ডিপেন্ডেন্ট ভয়েসগুলো এটা করতে যায়, তখনই কিন্তু তাদেরকে আসলে ইলিমিনেট করার ঘটনাগুলি ঘটে। মানে ধরেন মানে নারী কেলেঙ্কারি দিয়ে ঘটে, দুর্নীতির অভিযোগ দিয়ে ঘটে, আর এইগুলো কিছু না পাইলে খুন করে ফেলে। হাদিকে যেটা করা হয়েছে আর কি, ওনার যেহেতু কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, এই জন্য ওনাকে ইলিমিনেট করা হয়েছে। তো সিসিটিভি ক্যামেরা নিয়ে আমি বেশ কয়েকবারই বলছি, এগুলি হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, এগুলা করা তো উচিতই, কিন্তু আজকে যদি কোনো মিডিয়া আপডেট না দেয় আপনি সেটা জানতে পারবেন না। আজকে যদি বড় কোনো ইনফ্লুয়েন্সার এটা নিয়ে কথা না বলে, আপনি আজকে এখানে বলতে পারি, ধরেন এই ভিডিওটা ইউটিউবে আপলোড হইল, কয়েক হাজার লোক হয়তো দেখবে, কিন্তু এটাকে তো আমরা ইস্যু, সোশ্যাল ইস্যু হিসেবে অ্যাস্টাবলিশ করার জন্য যে একটা মুভমেন্ট করা দরকার, সেটা অন্তত ধরেন বাংলাদেশে আমি যেটা বুঝি, ধরেন এই যে 12 তারিখ ইলেকশন হচ্ছে, আমি এমন কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন দেখতেছি না যারা এগুলি নিয়ে কথা বলবে আর কি। আপনি যে প্রথমে যখন সিসিটিভির কথা বলা হয়েছে, তখন কিন্তু বলা হচ্ছে যে না, সিসিটিভি লাগানো হবে, বডি ক্যাম লাগানো হবে, সব জায়গায় থাকবে, কিন্তু আপনি দেখেন এটা আর এখন আর কোনো পয়েন্ট হিসাবে নাই কোনো। আমরা যদি এটা যদি ধরেন বিএনপির পক্ষ থেকেও দাবি তোলা হয়, জামাতের পক্ষ থেকে বা ইভেন এনসিপির পক্ষ থেকেও দাবি তোলা হয় যে যেখানে সিসিটিভি ক্যামেরা নাই সেখানে হচ্ছে আমরা ভোট হইতে দিব না, তাইলে কিন্তু জিনিসটা এটা হয়েছে কি, মানে আপনার প্ল্যাটফর্মগুলি তো লাগে, আপনি যখন প্ল্যাটফর্মগুলিকে তৈরি এই সিস্টেমের অংশ হয়ে যাবে, ওরা তো তখন আর পিপল সেন্ট্রিক না, ওরা হচ্ছে পাওয়ার সেন্ট্রিক। তো মানে ওই আপনাকে যখন আপনি ওই সিস্টেমের লোক না হবেন, তখন আপনি ইলিমিনেট হয়ে যাবেন। তো যারা ইলেকশনগুলি করতেছে, যারা ইলেকশন অর্গানাইজ করতেছে, যারা পার্টিসিপেট করতেছে, যারা অবজার্ভ করতেছে, এই গ্রুপগুলোর মধ্যে যদি ওই ইস্যুটা না থাকে, বাইরে থেকে আমরা তো বলতেই পারি। আজকেও সম্ভবত আমি একটা ফেসবুক স্ট্যাটাসে বলছি, হ্যাঁ, যে আপনার শুধুমাত্র ভোট কেন্দ্রে সিসিটিভি রাখলেই হবে না, যখন ভোট কাউন্টিং হচ্ছে তখন সেটাও সিসিটিভির আন্ডারে ঘুরতে হবে, কারণ কাউন্টিংটা ট্রান্সপারেন্ট হয় না। একটা তো হচ্ছে ভোট কাস্টিংটা ট্রান্সপারেন্ট হয় না, কাউন্টিংও কিন্তু ট্রান্সপারেন্ট হয় না, দুইটা সময়ে কিন্তু রিগিং করার উপায় থাকে। তো আমরা মানে একটা হচ্ছে আপনার মানে ইন্টেলেকচুয়াল একটা সমাধান দেয়া, হ্যাঁ, আরেকটা হচ্ছে এটাকে অ্যাক্টিভিজমের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করা। ওই জায়গাটাতে তো বাংলাদেশে আমরা মানে ওই জায়গাটাতে তো আমরা সাফার করতেছি, এটা হচ্ছে সত্যি কথা আর কি। এই হচ্ছে আমার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার কথাটা একটু শেষ করি। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমার ভাইয়া বলছিলেন যে সিসি ক্যামেরা সেট আপ করতে যদি কিয়ামত পর্যন্ত সময় চলে যায়, আমরা কিয়ামতের দিন নির্বাচন আয়োজন করব, এর আগে না। তো এখন আমরা নির্বাচন নিয়ে যত টেনশন করি না কেন, যতই গবেষণা করি না কেন, এই জিনিসটা কি মানে পোর্কের বার্গার ভালো নাকি পোর্কের ভাজি ভালো নাকি পোর্কের কিমা ভালো, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে নাকি এখন আমি বলবো যে এটা আপনি সলিউশনের উপরে অনেক বেশি সমাধান। যেমন ধরেন ইন্ডিয়াতে কিন্তু সিসি ক্যামেরা আছে, কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের একটা রায় দিছে যে আপনার চাইলেই যে কাউকে সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া যাবে না, এবং সিসি ক্যামেরার ফুটেজ হচ্ছে নষ্ট করে ফেলতে হবে। তো আপনি এটা তো মানে পাওয়ার ভার্সেস পিপলের একটা স্ট্রাগল। আপনি একটা জায়গায় করলেন, অবশ্যই সিসিটিভি দরকার, তারপরে হচ্ছে এটার ফুটেজ কারা পাবে? ফুটেজ তো বলবে যে সেন্সিটিভ জিনিস, এগুলি সবাই দেখানো যাবে না, তাই না? তারপর হচ্ছে যে ফুটেজটা কতদিন পর্যন্ত রাখবে, তারপর কোন জায়গাতে ফুটেজ থাকবে,
আপনি যদি বলেন যে যেখানে সিল মারতেছে সেখানে তো সিসিটিভি দিতে পারবেন না, আপনার ভোট কেন্দ্রের চারপাশ এবং ভোট কেন্দ্রের ভেতরটা আপনাকে রাখতে হবে। তো মানে জিনিসগুলি আমি বলতেছি যে টেকনিক্যাল সমাধান নাই। টেকনিক্যালি আপনি প্রোগ্রেস করতে পারেন যে না ঠিক আছে, যদি সবগুলি ভোট কেন্দ্রে আপনার সিসিটিভি থাকে, কাউন্টিংয়ের সবগুলি স্পটে সিসিটিভি থাকে, এটা একটা অ্যাচিভমেন্ট, আমরা ট্রান্সপারেন্সির দিকে আগায় যাব। এটা করাটা তো দরকার, এটা নিয়ে তো কোনো দ্বিমত কারোর নাই। কিন্তু আপনি বলতেছেন যে এটাকে আপনার এস্টাবলিশ করা আর কি, এখন এটা এস্টাবলিশ করার ক্ষমতা তো আমার নাই। আমি তো এটা নিয়ে কোনো দ্বিমত আপনার সাথে আমার নাই তো, তাই না? আপনারও নাই, আমারও নাই। আমার ধরেন এখানে মানে অ্যাটলিস্ট সবারই এই সম্মতিটা আছে যে সিসিটিভি ক্যামেরা থাকা উচিত, কিন্তু আমরা কি লাগাইতে পারবো? এই জন্য আমি বলতেছি এটা করতে পারবে যারা এই সিস্টেমের সাথে জড়িত, প্রশাসন জড়িত, পলিটিক্যাল পার্টি যারা জড়িত, এবং